সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের তহসিল অফিস পর্যন্ত আমাদের ছাত্রদের অনেকেই ঘোরাফেরা করছেন, অনেকে সেখানে গিয়ে ভাগ বসাচ্ছেন, এবং যেখানে একটা বিপ্লবী শক্তি তৈরি হওয়ার কথা, সেই বিপ্লবী শক্তির অন্তর্গত শক্তিটাকে, এটা একটা জাতীয় শক্তি, কিন্তু সেটা দুর্বল হয়ে মানে এইরকম আখের গোছানোর জায়গার মধ্যে ঢুকে পড়লো। শিক্ষার্থীরা আবার যখন রাজনৈতিক দল গঠন করলেন, তখন উচিত ছিল তাদের সরকার থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া, কেননা রাজনৈতিক দল যখন গঠন করেছে, এই সরকার তো কোনো দলীয় সরকার না, কোনো একক দলেরও সরকার না, কিন্তু সেটাও তারা করলেন না। না করার ফলে হলো কি, এই সরকার যে ঐক্যবদ্ধ জায়গাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে রাখতে পারতেন, সেই ঐক্যবদ্ধ জায়গাটাও রাখতে পারেন নাই। এবং এই সরকার আসলে কার সরকার? তারা কি একটা নিরপেক্ষ সরকার, নাকি কোনো একটা বিশেষ দলের সরকার, নাকি তাদের প্রতি পক্ষপাত করছেন? এবং এই পক্ষপাতের জায়গা বিরাট আকারে সামনে হাজির হলো। কেউ যদি বিচার, সংস্কার, নির্বাচনকে কোনো দিক থেকে বাধাগ্রস্ত করে, তার মানে সে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিচার আর সংস্কারকে যদি নির্বাচনকে মুখোমুখি করে, সরাসরি সে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। আওয়ামী লীগের পতিত প্রধানমন্ত্রী যেভাবে বিদেশি সহায়তা নিয়ে বাংলাদেশটাকে এখনো পর্যন্ত মানে তার কর্তৃত্বে আনার এবং যে ধ্বংসের পথে তারা নিয়ে গেছেন, সেইটাই বহাল রাখার যে চেষ্টাটা এখনো করে যাচ্ছেন। 15 তারিখে, এই 15ই আগস্টে বলেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। এই জায়গাকে যদি কেউ সমর্থন করেন, তার মানে আপনি দেশের বিরুদ্ধে পজিশন নিচ্ছেন। শেখ হাসিনা এখন বাংলাদেশে যে অবস্থা নিয়েছে, তাতে তার ভূমিকা হচ্ছে এই দেশের স্বার্থের সম্পূর্ণ বিপরীতে সে অবস্থা নিয়েছে। দেশ গোল্লা যাক তার জায়গায়, যে দেশে আগেও করেছে এখনো করে যাচ্ছে, এবং পুরোটাই একটা 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 নেগেটিভ জায়গায় দাঁড়িয়েছে। আমাদের এমপিরাও কিন্তু হাততোলা এমপি, তারা জনগণ দ্বারা নির্বাচিত হয়, পার্লামেন্টে গিয়ে দলের মানে কোনো বাইরে কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নাই। এখন এখানে তো একটা বিরাট দ্বন্দ্ব উপস্থিত না, দল আপনাকে মনোনয়ন দিয়েছে, কিন্তু জনগণ কিন্তু আপনাকে নির্বাচিত করেছে। তাহলে এখানে কে প্রাধান্য পাবে? জনগণ যদি প্রাধান্য পায়, তাহলে 70 অনুচ্ছেদ যে হাততোলা এমপি করেছে এটা থাকতে পারে না। তাহলে আমাদের দল প্রতিষ্ঠা লগ্ন থেকে, আমরা এমনকি প্রতিষ্ঠারও আগে থেকে যখন ছাত্র আন্দোলনে ছিলাম, এই 70 অনুচ্ছেদ যে বাংলাদেশে গণতন্ত্রের একটা সম্পূর্ণ বিরোধী একটা জিনিস, এবং এইটা যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম একটা ভিত্তি, সেই আলোচনাটা আমরা করতাম। তবে এটা বলতে হবে নিশ্চয়ই একটা ঐতিহাসিক অগ্রগতি বাংলাদেশে, যে আমরা কিছু হলেও এগিয়েছি। এই দাবি তুলতে তুলতে মনে আছে, ধরেন বছরের পর বছর, মানে 2011 সালে 12 সালে দিকেও যখন টেলিভিশন টক শোতে, বক্তৃতা তো আগেও বলেছি, তখন তো বক্তৃতা শোনে না অনেক মানুষ, কিন্তু টেলিভিশন টক শোতে যখন এগুলো নিয়ে আলোচনা করেছি, তখন আসলে ঠিক মানে এগুলো আমার মনে হচ্ছে অনেক আজগুবি আলোচনা করছি আর কি। মানে লোকজনের মানে ভঙ্গিটা অনেকটা এরকম, কি সব বিষয় নিয়ে আলোচনা করে, কি সব কথাবার্তা বলে, যেগুলোর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা তারা দেখতেন না। তো রাজনীতি বলতে তারা যা বোঝাতেন, সেই বোঝার জায়গার মধ্যে একটা জিনিস তারা নিজেরা বোঝেন নাই, যে এইটার মধ্যে একটা ক্ষমতা কেন্দ্রীভূত করার মানে একটা মানে গতি আছে, মানে মানে প্রবণতা এবং গতি হচ্ছে খালি যত পারো ক্ষমতা কেন্দ্রীভূত করো, যত পারো ক্ষমতা এক জায়গায় নিয়ে আসো, এক হাতে নিয়ে আসো। এইটা যে নিজেই আবার একটা সমস্যা হয়ে দাঁড়াবে, এই ব্যাপারটা বুঝতে তাদের ছিল না। যেটা করতে 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 এর একটা শেষ আছে, এবং তখন পুরো ব্যবস্থাটাই আর চলবে না। সেই জায়গাটা শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছে, পুরোটা নগ্ন করে দিয়ে, উদম করে যাকে বলে সেটা করে দিয়েছে, যে এইখানে এই ব্যবস্থাটা আর চলবে না। তাহলে রাজনীতি কোথায় ফিরতে হবে? যেগুলো একসময় খুব তাত্ত্বিক কথা মনে হতো, যেগুলো একসময় খুব মানে কখনো কখনো আজগুবি, এরকম আমি শুনেছি যে কি সব আজগুবি কথা বলে, টক শোতে আমাদেরকে প্রতিপক্ষরা আক্রমণ করেছে। তো সেই জায়গা থেকে বলছি যে এই 70 অনুচ্ছেদের বদল ঘটছে। আমরা অন্তত এই জায়গায় এসেছি যে হ্যাঁ, সরকার গঠন এবং বাজেট পাস, এই দুটো জিনিস বাদ দিয়ে বাকি সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবে। যদি আরো দুটো বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেটা জাতীয় নিরাপত্তা ব্র্যাকেটে যুদ্ধ পরিস্থিতি আর একটা সংবিধান সংশোধন, সেটাও দেখা যাক জনগণ কি সিদ্ধান্ত দেন। এইখানে
মানে অন্তত পক্ষে এটা পুরোটা না হলেও একটা অগ্রগতির জায়গা। এই অগ্রগতি হাত তোলা এমপি ব্যাপারটাকে বদল করবে। কিন্তু ওই যে হাত তোলা এমপি এই ব্যবস্থাটার কিন্তু তলায় যদি আরো যান, সে কিন্তু তাহলে শাসন চায়, মানে সির্ফ নিয়োগ চায়। বাকিরা হবে আমাদের কর্মচারীর মতো, মানে স্থানীয় ব্যাপারটা হবে যে একটা পার্লামেন্ট থাকবে আর স্থানীয় সরকার ব্যবস্থাটা আমরা কিছু লোক নিয়োগ দেব এবং সেই নিয়োগকৃত লোকেরা তারা তাদের আমাদের মানে অর্ডার শুনবে, নির্দেশগুলো বাস্তবায়ন করবে। এবং শেখ হাসিনা এই পর্যায়ে প্রায় নিয়ে এসেছিলেন, ধরেন প্রতীক, দলীয় প্রতীক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত কে নিয়োগ দিত। মানে আমরা এটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছিল 18 সাল 24 সালে এই সময়ে, যখন থেকে এটা বাতিল করলো, যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাল্লা দিয়ে ওই ছুটছেন এবং একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছেন। সেই টাকা কত কোটিতে গিয়ে উঠেছে সেইটারও নানান রকম কথাবার্তা শোনা গেছে। এক এক জায়গায় 8 জন 10 জন 15 জন প্রার্থী তারা যায় নজরানা দিয়ে আসতেছেন এবং তারা ওই টিকিটটা মানে মার্কাটা কিনে নিয়ে আসতেছেন। ওই কাঠামোটা তৈরি করেছিল, ফলে স্থানীয় শাসনটা খুব মানে এটা কোনো ভুলক্রমে আসে নাই। এটা আমাদের পুরো ক্ষমতা কাঠামোর যে একটা কেন্দ্রীভূত চেহারা সেটারই প্রকাশ হিসেবে এসছে। ওরা এমপিদেরও এমপি মানে হাততোলা এমপি বানিয়েছে, আর এই হাততোলা এমপিরা বানিয়েছে একটা এমপি তন্ত্র, এবং তাদের কর্মচারীর মতো করে তারা স্থানীয় সরকারটাকে দেখে, ওইখানে টাকা পয়সা দিয়ে নজরানা দিয়ে মার্কা কিনে আপনি নিয়োগ প্রাপ্ত কর্মচারী হিসেবে কাজ করবেন। এই হচ্ছে কাঠামো। ফলে গণতন্ত্র কনসেপ্টের সম্পূর্ণ বিপরীতে আমাদের ক্ষমতা কাঠামোটা দাঁড়িয়ে আছে, এবং এইটা 72 সাল থেকে তৈরি হয়েছে। এই সত্য, এই রাজনৈতিক উপলব্ধি আমাদের প্রত্যেকটা নাগরিকের থাকা দরকার, যে যে দলই করেন না কেন। এটা যদি না থাকে তাহলে আমরা কোথায় যাব সেখানে কোনো কল্পনা তৈরি হবে না। আমরা মনে করবো যে এর মধ্যে ঠিক আছে, এবং অনেক বুদ্ধিজীবীরা পর্যন্ত বলেছেন না 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 এগুলো অনেক বিষয় না, আমরা যদি সবাই মিলে চাই। আর আমরা সবাই মিলে চাইবো কেন? আপনি চোরকে নসিহত করছেন না, তুই ভালো হয়ে যায়, এটা কোনো সমাধান হলো? মানে আপনি চোরের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছেন যে তুমি যদি ভালো হও তাহলে দেশটা ভালো চলবে, আর তুমি খারাপ দিলে আর তো কিছু করার নাই। এটা ঠিক না। আমাদের এমন একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে চোর চুরি করতে গেলে সে প্রতিরোধের মুখোমুখি হবে, সে চুরি করতে পারবে না, অথবা নানাভাবে সে বাধার মুখে পড়বে, কোনো না কোনো ভাবে সে এটা একটা সংকট তৈরি হবে, এবং জনগণ সেখানে ইনভলভ হতে পারবে। জনগণ ইনভলভ হয়ে ও যে চুরি করার চেষ্টা করছে সেটাকে ঠেকিয়ে দিতে পারবে। এইরকম একটা ব্যবস্থা যদি আমরা করতে না পারি তাহলে আমরা এই যে চলছে যে ব্যবস্থা এটার কোনো পরিবর্তন করতে পারবো না। তো অনেকেই মনে করেন যে এই যে পরিবর্তিত ব্যবস্থাটাতে যাওয়া, এটা স্বপ্নটা, এটা যে বাস্তব, এটা যে সম্ভব, এইটা মানে মানুষের আশা থেকে সরিয়ে দিতে চান যে না এগুলো আসলে বদলাবে না, এরকমই থাকবে। তো শত হাজারো শহীদের উপরে এই অভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে না এই যে নতুন ব্যবস্থা, যে কথাটা একটু আগে নূরও অনেকভাবে বললেন, অনেকেই এটা অভ্যুত্থান না বিপ্লব এই নিয়ে কত তর্ক কাজের কাজ কিন্তু খুব বেশি হচ্ছে না। একটা অভ্যুত্থানই বলেন, সেটা তো একটা যে কোনো একটা এইরকম কোন অভ্যুত্থান তার একটা বিপ্লবী চরিত্র থাকে। ঠিক মানে বিপ্লব যে অর্থে বলা হয় সেই শর্তগুলো সে সবটা পূরণ করেছে কিনা এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অনেক বিপ্লবী প্রবণতার মধ্যে যে ছিল, অনেক বিপ্লবী সম্ভাবনা যে এটা তৈরি করেছে তাতে তো কোনো সন্দেহ নাই, এতে কেউ দ্বিমত করবে না। এখন এই যে কোনো অভ্যুত্থান কিংবা এই ধরনের জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে যখন একটা বড় পরিবর্তন ঘটে, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হয়, তখন তো একটা নতুন ব্যবস্থা জন্ম নিতে হবে না। আগেরটাই যদি থাকে তাহলে আর কি লাভ হলো? তাহলে নতুন ব্যবস্থাটা জন্ম নিবে, এটা মানুষকে উপলব্ধি করা দরকার। এবং সেই কারণে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা প্রথমবার যখন দেখা হলো, আমাদের ডেকেছেন 13ই আগস্ট, তারপর থেকে যতবার কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে, আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি যে আপনারা কিছু সিগনেচার ওয়ার্ক করেন, এই যতটুকু সময় পাবেন 1.5 বছর কিংবা কম বেশি, এই সময়ের মধ্যে আপনারা সব সমস্যার সমাধান করতে পারবেন না, কেউ প্রত্যাশাও করে না, কিন্তু আপনারা যেটা করতে পারবেন অনেকগুলো বড় জায়গায় হাত দিতে পারেন,
বড় ছোট, যেগুলো মানুষের জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে, এবং সেই সব কাজে যে পরিবর্তন আনাটা সম্ভব এই দৃষ্টান্তটা স্থাপন করেন, যে রাজনৈতিক সদিচ্ছা থাকলে এইসব কাজ যেগুলো মানুষের কাছে অসম্ভব মনে হতো, যেগুলো মনে হতো যে বাংলাদেশ এগুলো কোনোদিন বদলাবে না, সেইটা যে পরিবর্তন করা সম্ভব, এইটা মানুষ আস্থা আনে। ফলে মানুষের রাজনৈতিক সচেতনতাই কিন্তু ভিন্ন জায়গায় চলে যাবে, এবং এর পরবর্তীতে কোন সরকারই আর এই যে মানুষের দুর্দশাকে দিনের পর দিন পুঁজি করে রেখে দিয়েছিল এটা করতে পারতো না। এই নতুন ব্যবস্থা কোথাও জন্ম নেয় নাই, সেটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যের এবং অত্যন্ত বেদনার। কারণ যখন আমরা শহীদের কথা ভাবি, ওই যে মুহূর্তটা, যে গুলি খেয়েও সে আর যাচ্ছে না, জীবন তো প্রত্যেকের কাছে প্রিয়। আপনি কি পারবেন এই মুহূর্তে যে একটা রাস্তায় দাঁড়িয়ে গিয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে? ওইটা কিন্তু একটা তৈরি হতে হয়, ওই মুহূর্ত তৈরি হতে হয়। ওই মুহূর্ত যখন প্রতিটি মায়েরা পর্যন্ত রাস্তায় নেমে আসছে, সন্তান সম্ভব মায়েরাও রাস্তায় নেমে গেছেন, শিশুরা তো নেমেছেনই, বৃদ্ধরা তো নেমেছেন। বলছি যে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পরোয়া না করার কোনো কিছুকে, যারা যে কাজে অভ্যস্ত নন অথবা যারা যে কাজে সাধারণত যাদেরকে দেখা যায় না, সব অংশের মানুষের আমরা দেখেছি তাদের উপস্থিতি। তো এই যে বিরাট একটা জায়গা, সেইটাকে আমরা একটা জাতীয় শক্তি হিসেবে, পুরো জনগোষ্ঠীর অন্তর্গত শক্তি হিসেবে বিবেচনায় নিয়ে রাজনৈতিকভাবে যে কাজ করার জায়গাটা, সেটা আমরা এই সরকারের উপর দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু সরকারে যারা উপস্থিত আছেন তারাও বিভিন্ন সময় অনেক কথাবার্তা বলেছেন, যখন তারা বিভিন্ন সামাজিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। কিন্তু যখন দায়িত্ব পেয়েছেন, তখন দেখা যাচ্ছে যে তাদের কাজকর্মের মধ্যে পরিবর্তনগুলো মানুষ ঠিক উপলব্ধি করতে পারছে না। অনেকগুলো পরিবর্তন এনেছেন, কোনো আমরা একেবারে ঢালাও ভাবে কথা বলা নিশ্চয়ই ঠিক হবে না, অনেকগুলো তারা পরিবর্তন করার চেষ্টা করছেন। কিন্তু যে কাজে হাত দিলে বড় আকারের প্রভাব পড়ে, সেই রকম দৃশ্যমান জায়গাগুলো মানুষ দেখতে পাচ্ছে না। এবং এইটার একটা বড় কারণ হচ্ছে পুরনো ব্যবস্থা শক্তিশালী ভাবে টিকে থাকা। তার মধ্যে প্রশাসন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা তো আগেরটাই আছে না। সেই পুরনো ব্যবস্থা টিকে থাকে এবং সে আটকে ধরে রাখে, না না এটা করা যাবে না, না না ওইটা করা যাবে না। এই যে ধরেন এইটা করা যাবে না, ওইটা করা যাবে না বলে নানা দিক থেকে আটকে রাখার যে প্রবণতা, সেই প্রবণতাতে এই রাজনৈতিক সরকার, মানে এই অন্তর্বর্তী সরকার, যে রাজনৈতিক শক্তি নিয়ে তাদের এটা মোকাবেলা করা দরকার ছিল, সেটা তারা করতে পারলেন না। সেইটার একটা বড় কারণ হয়েছে যে রাজনৈতিক শক্তি সমূহ এই আন্দোলনের মধ্যে ছিল, তাদের সবাইকে ঐক্যবদ্ধ রেখে, একটা কাঠামোর মধ্যে রেখে, তাদের সাথে প্রতিনিয়ত আলোচনার ভিত্তিতে যদি তারা এই সরকার পরিচালনা করতেন, তাহলে তাদের এই সমস্ত বাধা দূর করার ক্ষেত্রে অনেক সহজ তাদের জন্য হতো, তারা ভূমিকা রাখতে পারতেন। আমরা বলেছিলাম জাতীয় রাজনৈতিক কাউন্সিল করেন পলিটিক্যাল পার্টির সাথে আপনাদের সরকারের। খোলাখুলি এখন বলা চলে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিনিধিরা আন্দোলন এই সরকারে ঢুকলেন, তাতে একটা ভয়ঙ্কর পরিণতি তৈরি হলো, যেখানে আমাদের শিক্ষার্থীরা সারা দেশময় লড়াই করেছেন, এবং এই শিক্ষার্থীদের লড়াইয়ের শক্তিটা একটা সংগঠন আকারে যেভাবে ভবিষ্যতের এই সরকার পরিচালনার পলিসি নির্ধারণে বিরাট ভূমিকা রাখতে পারত, সেই বিপ্লবী ভূমিকার বদলে সরকারে ঢুকে গেলেন। এবং আমাদের দেশের নিয়োগ, বদলি, পদোন্নতি, তারপরে হচ্ছে যে বিভিন্ন হাট বাজার, বিভিন্ন কর্মকাণ্ড, অল প্রাইভেট ট্যাক্সেশন সিস্টেম, বখরাজীবিতা, এই যে কাঠামো, এই কাঠামোতে ঢুকে বললেন। কারণ ক্ষমতা দিয়ে আমাদের এখানে ধন সম্পদ প্রধানত আহরণ করতে হয়। ব্যবসা বাণিজ্যের কয় টাকা হচ্ছে, দেখা যাচ্ছে যে সার্কুলেশন বেশি হচ্ছে ক্ষমতার মানে যোগসাজশ খাটিয়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের তহসিল অফিস পর্যন্ত আমাদের ছাত্রদের অনেকেই ঘোরাফেরা করছেন, অনেকে সেখানে গিয়ে ভাগ বসাচ্ছেন। এবং যেখানে একটা বিপ্লবী শক্তি তৈরি হওয়ার কথা, সেই বিপ্লবী শক্তির অন্তর্গত শক্তিটাকে, একটা জাতীয় শক্তি, কিন্তু সেটা দুর্বল হয়ে মানে এই রকম আখের গোছানোর জায়গার মধ্যে ঢুকে পড়লো।
এইটা একটা বড় সমস্যার জায়গা তৈরি করেছে। দ্বিতীয় বড় সমস্যার জায়গা তৈরি করেছে যে রাজনৈতিক ঐক্যটা ছিল, এই শিক্ষার্থীরা আবার যখন রাজনৈতিক দল গঠন করলেন তখন উচিত ছিল তাদের সরকার থেকে সম্পূর্ণ বেরিয়ে যাওয়া। কেননা রাজনৈতিক দল যখন গঠন করেছে, এই সরকার তো কোনো দলীয় সরকার না, কোনো একক দলেরও সরকার না, কিন্তু সেটাও তারা করলেন না। না করার ফলে হলো কি, এই সরকার যে ঐক্যবদ্ধ জায়গাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে রাখতে পারতেন, সেই ঐক্যবদ্ধ জায়গাটাও রাখতে পারেন নাই। এবং এই সরকার আসলে কার সরকার? তারা কি একটা নিরপেক্ষ সরকার, নাকি কোনো একটা বিশেষ দলের সরকার, নাকি তাদের প্রতি পক্ষপাত করছেন? এবং এই পক্ষপাতের জায়গা বিরাট আকারে সামনে হাজির হলো। ফলে যেটা তাদের কাজ ছিল যে সংস্কার প্রস্তাব নিয়ে একটা ফ্যাসিলিটেট করা, মানে কাজটাকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে সবাই সাহায্য করা এবং একটা সম্পন্ন করা রাজনৈতিক দলগুলোকে এবং বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একত্রিত করে, সেইটা না করে সেই কাজে বাধা হয়ে দাঁড়ালো কিভাবে? রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস শুরু হলো, অনাস্থা শুরু হলো, পক্ষপাতের অভিযোগ তারা করতে থাকলেন সরকারের দিকে। এবং তার ফলে যে একটা রাষ্ট্র কল্পনা আমরা করতে চাইছিলাম, গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনা, যেখানে স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওইটা হবে ভিত্তি। ক্ষমতা জনগণের হাতে, রিপাবলিক যদি করতে চান ক্ষমতা জনগণের হাতে, এবং সেই ক্ষমতা জনগণের হাতে গেলে আপনাকে গ্রাম পর্যন্ত ক্ষমতায় যেতে হবে। এবং সেইটা করতে গেলে ওই গ্রামের যারা জনগণের প্রতিনিধি, তাদের হাতে ওই গ্রামের উন্নয়নের কর্মকাণ্ড, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা, আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এইগুলো তাদের হাতে ছাড়তে হবে। এবং আপনার তার জন্য যে বাজেট, কর সংগ্রহ, সংরক্ষণ, এগুলোর অধিকার দিতে হবে, কাঠামোটা তো ওই জায়গায় দিতে হবে। এমপি তন্ত্র কায়েম রাখলে তো এটা হবে না। এই কথাগুলো কিন্তু আমরা বহুদিন আমাদের দাবি, দিনের পর দিন দাবি করে এই লড়াই করছি আমরা, এবং সেটা কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার জায়গাটা তৈরি হয়নি, তারা ভবিষ্যতের রাষ্ট্র কল্পনার জায়গাতেও যার যার দলগত জায়গাতেই অনেক বেশি জোর দিয়েছেন। তারপরও আমরা বলবো যে কিছু অগ্রগতির জায়গাতে আমরা পৌঁছেছি। আমরা যে ঐকমত্য কমিশনে একটা জাতীয় সনদে যাচ্ছি, সেখানে স্থানীয় সরকার ব্যবস্থার কিছু গুণগত বদল ব্যাপারে ঐকমত্য তৈরি হয়েছে, এবং আরো অধিকতর ক্ষমতা স্থানীয় সরকার ব্যবস্থায় দিতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে আমরা কাঠামোগতভাবে ক্ষমতা ব্যবস্থাটা বদল ঘটাচ্ছি, এটা খুব জরুরি, কিন্তু এটাই শেষ নয়। কারণ এই ক্ষমতা কাঠামো ব্যবহার করে যে অর্থনৈতিক ব্যবস্থাটা এতদিন গড়ে তোলা হয়েছে, লুটপাট, দুর্নীতির, ওইটা যদি বহাল থাকে, তাহলে আমরা ক্ষমতা কাঠামোকে যতই গণতান্ত্রিক করি, ওইটার ফাঁক ফোকর দিয়ে সব আবার এটার সাথে সঙ্গতিপূর্ণ হয়ে যাবে। ফলে আমাদের মনে রাখা দরকার, এই রাজনৈতিক ক্ষমতা কাঠামোর বদলের সাথে সাথে অর্থনৈতিক এবং লুটপাটের যে অর্থনীতি, যে বন্দোবস্ত, সেটা বদল করতে হবে। এই লুটপাট আর দুর্নীতির অর্থনৈতিক বন্দোবস্ত বদল না করতে পারলে, তার সংস্কৃতি বদল না করতে পারলে, আমরা এই রাজনৈতিক ক্ষমতা কাঠামোকে কার্যকর করে তুলতে পারবো না। এই জায়গাটা আজকে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনারা যে ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছেন, তারা আমাদের সবচেয়ে একদম যাকে বলে প্রাথমিক জনপ্রতিনিধিত্বের কাঠামো, বেজ লেভেল, এবং এর এই সবচেয়ে বেশি সংখ্যায় 55,000। এই 55,000 জনপ্রতিনিধিত্ব যখন সত্যি সত্যি একটা সক্রিয় এবং গণমানুষের সাথে মিশে থাকা এবং তাদের কাছে জবাবদিহি করা জনপ্রতিনিধি হবে, সেদিন বাংলাদেশের কাঠামো কিন্তু এমন একটা শক্তিশালী জায়গায় দাঁড়াবে। কারণ এখানে গ্রাম পর্যায়ে যে স্বাধীন ভূমিকার প্রশ্ন রাজনৈতিক দিক থেকে, সেটা খুব জরুরি। তার জন্য আমরা ওই রাজনৈতিক কাঠামো বন্দোবস্তের বদল করতে চাচ্ছি, যেখানে গণতন্ত্র আছে, যেখানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন, সেইটার জন্য লড়াই করছি। কিন্তু এগেইন আবার যদি অর্থনৈতিক কাঠামোর না বদল ঘটে, এবং এটা আমি নূরের সাথে একমত যে আমরা মানে চুরির তো বন্ধ ব্যবস্থা করে রাখি। আপনার টাকার দরকার 50,000, আপনাকে 10,000 টাকা দিলে তো আপনি কি করবেন, তাই না? মানে আমাদের গায়ে কি বলে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাপড় অনুযায়ী আমার কোট কাটতে হবে, কিন্তু শরীরের সাথে তো সেটা মিলতে হবে। এমন কোট কাটলেন যে শরীর আর ঢোকে না, তো তখন তো আপনি অন্য কোনো ভাবে
মানে সে জোগাড় করবে, সেই অন্ন জোগাড় করাটা দুর্নীতি। এই কাঠামোগত জায়গাটা বদলাতে হবে। এখন এখানে অভিজ্ঞতা অনেকে বলবেন যে ভাই বেতন বাড়াতে কোনো লাভ নেই, বেতনও বাড়তি দিতে হয়, আবার চুরিটাও মানে বহাল থাকে। এই যে চুরি দুর্নীতির বদলের জায়গাটা মানে করা, এইটা আমাদের জাতীয় বিকাশের জন্য খুব জরুরি। এখন আমরা বাংলাদেশ যতটুকু এসেছি, বাংলাদেশ এই মুহূর্তে যতটুকু অর্থনৈতিক ভাবে এসছে, এর চেয়ে যদি আপনি আরো উচ্চ, অনেকে বলে না আমরা সিঙ্গাপুর হয়ে যাব, আমরা ইউরোপ হয়ে যাবো, এইসব তুলনা দেয়। আমি শুধু বলতে চাচ্ছি, যদি ওই বড় অর্থনীতি আপনি করতে চান সত্যি সত্যি, তাহলে এই বন্দোবস্ত দিয়ে আর এটা আমরা করতে পারবো না। আমাদের বিকাশ কিন্তু এখানে এসে মুখ থুবড়ে পড়বে। যদি সত্যি সত্যি আপনি সিঙ্গাপুর হতে চান এবং আপনি মানে ওই ওই ইউরোপের মতো বড় অর্থনীতি, যে কোনো দেশের সাথে তুলনা করতে পারেন, ওদের মতো বড় অর্থনীতির জায়গা যেতে চান, তাহলে তার একটা ব্যবস্থাপনার জায়গা লাগে। তো রাষ্ট্রটাকে সেই অনুযায়ী ব্যবস্থাপনা করতে হয়, সেই ব্যবস্থাপনা বদলাতে হবে। বিদ্যমান ব্যবস্থাপনা দিয়ে আমরা মুখ থুবড়ে পড়েছি। শেখ হাসিনা এই রাষ্ট্রকে যে জায়গায় নিয়ে এসেছিল, এটা মুখ থুবড়ে পড়ার রাষ্ট্র। সে যদি আর বেশি কিছুদিন ক্ষমতায় থাকতো, তাহলে অর্থনীতি পুরো ভেঙে পড়তো এবং টোটাল জিনিসটা এমনি কোলাপস করতো, মানে কোলাপস করার পর্যায়ে সে নিয়ে গিয়েছিল। তাহলে এই রাষ্ট্র ব্যবস্থা যে ভায়াবিলিটি নাই, মানে এই বিদ্যমানটার, তাহলে এটাকে বদলানো না পারলে আমাদের উন্নতির সম্ভাবনাও কিন্তু যেটা আছে সেটা আমরা অর্জন করতে পারবো না। আমরা একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, হয় মুখ থুবড়ে পড়বো না সামনের দিকে এগোবো। সামনের দিকে এগোতে হলে বিদ্যমান ব্যবস্থা আমাদের বদলাতে হবে, এবং সেইখানে ইউনিয়ন পরিষদের সদস্যদের একটা বিরাট করণীয় আছে। করণীয় জায়গা হচ্ছে জনগণকে মোবিলাইজ করা। একটা বড় রাজনৈতিক প্রশ্নে আমি আবারও বলি, সেটা হচ্ছে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা, এই এককেন্দ্রিক ক্ষমতার কাঠামো, এটা চেহারা দেখে ফেলছি, এটাকে বদলাতে চেয়েছি, গণতান্ত্রিক জায়গায় যেতে চেয়েছি। কিন্তু এইটা যদি এরকম জায়গায় চলে যায় যে না, আমরা একটা ধরনের ফ্যাসিবাদকে বিরোধিতা করে আরেকটা ধরন ফ্যাসিবাদ কায়েম করতে যাচ্ছি, তাহলে কিন্তু খুব বিপজ্জনক হবে। বাংলাদেশে কিন্তু এই রাজনৈতিক প্রবণতা শুরু হয়ে গেছে। ৭১ সালকে ২৪-এর মুখোমুখি কেন দাঁড় করানো হচ্ছে? ৭১ সাল আমাদের রাষ্ট্রপতনের লড়াইয়ের একটা চূড়ান্ত জায়গা, এবং সেখানে আমরা একটা যুদ্ধে জয় করে লক্ষ মানুষের প্রাণ দিয়ে এইখানে আমাদের রাষ্ট্রপতন করেছি। এই প্রশ্ন তোলার অর্থ হচ্ছে যে অন্য কোনো ভাবে বাংলাদেশের গতিমুখ তৈরি করার চেষ্টা করা। ৭১ সালে যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, যে রাষ্ট্রপতন হয়েছিল, তার মধ্যে কতগুলো ফারাক আছে। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা এই রাষ্ট্রের চরিত্রে পুরোপুরি প্রকাশিত হয়নি। রাষ্ট্র চরিত্র অনেকভাবেই গণবিরোধী জায়গায় থেকে গেছে। এর মানে এই না যে আমাদের কোনো রাষ্ট্র হয়নি। অনেকে বলেন যে রাষ্ট্র তো গঠিতই হয় নাই, পুনর্গঠনের কি ব্যাপার আছে? আমরা কোথায় আকাশে ছিলাম, হাওয়ায় ছিলাম? আপনি বলতে পারেন এটা একটা গণবিরোধী রাষ্ট্র, কিন্তু এটা তো একটা রাষ্ট্র ভাই। আপনি বলতে পারেন একটা ঔপনিবেশিক রাষ্ট্র, কিন্তু এটা তো একটা রাষ্ট্র ভাই। এবং এই রাষ্ট্রকে আপনি বদলাতে চান, সেই বদলের বিভিন্ন রকম উপায় আছে। যদি বিপ্লব করে বদলাতে পারেন, সেই শক্তি গড়ে উঠে করেন, একবারেই মানে আমরা সব বদলে ফেলবো, এই জায়গায় যেতে পারেন। আরেকটা হচ্ছে যে যখন একটা কালেকটিভ সংগ্রাম হয়, সমষ্টিগত সংগ্রাম হয়, যেখানে কোনো একটা একক দল কর্তৃত্ব স্থাপন করতে পারে না নানা কারণে, তখন আমাদের সমষ্টিগতভাবে আমরা কতটুকু যেতে পারবো সেই জায়গার পদ্ধতি নিতে হয়। আমরা সমঝোতা এবং কনসেনসাসের পদ্ধতির মধ্যে এগোচ্ছি, এই কথাটা খেয়াল রাখবেন। এটা খুব জরুরি আজকে জাতীয় প্রশ্ন। এই মুহূর্তে এই যে সমঝোতার মধ্য দিয়ে আমরা এগোচ্ছি, এবং আমরা বাংলাদেশে নির্বাচনটা সম্পন্ন করাটা আমাদের রাজনৈতিক উত্তরণের জন্য খুব জরুরি। কেউ যদি বিচার সংস্কার নির্বাচনকে কোন দিক থেকে বাধাগ্রস্ত করে, তার মানে সে আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিচার আর সংস্কারকে যদি নির্বাচনকে মুখোমুখি করে, সরাসরি সে বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা আমাদের পরিষ্কার করে উপলব্ধি করা দরকার। আমরা কি চাইছি? গণতান্ত্রিক বাংলাদেশ, সেখানে জনগণ মানে নিয়ন্ত্রণের জায়গায় যাবে। ও আমার পক্ষে জনগণ আসলে তখন সেটা জনগণ, আমার পক্ষে নাই বলে তখন আর জনগণ থাকছে না, এইরকম পরিস্থিতি হবে না। ফলে আমরা একটা আপনাদের করণীয় এটা বলছি। ৫৫,০০০ ইউনিয়ন পরিষদের সদস্য যারা ছিলেন, যারা আছেন, তারা জনগণের সাথে আপনাদের যোগাযোগ আছে, তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু এটা মনে রাখা দরকার যে আপনারা ওই যে যদি আওয়ামী লীগের পতিত প্রধানমন্ত্রী
যেভাবে বিদেশি সহায়তা নিয়ে বাংলাদেশটাকে এখনো পর্যন্ত মানে তার কর্তৃত্বে আনার এবং যে ধ্বংসের পথে তারা নিয়ে গেছেন সেইটাই বহাল রাখার যে চেষ্টাটা এখনো করে যাচ্ছেন, 15 তারিখে এই 15ই আগস্টে বলেছেন তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন, এই জায়গাকে যদি কেউ সমর্থন করেন তার মানে আপনি দেশের বিরুদ্ধে পজিশন নিচ্ছেন। শেখ হাসিনা এখন বাংলাদেশে যে অবস্থা নিয়েছে তাতে তার ভূমিকা হচ্ছে এই দেশের স্বার্থের সম্পূর্ণ বিপরীতে সে অবস্থান নিয়েছে। দেশ গোল্লা যাক তার জায়গায়, যেটা সে আগেও করেছে এখনো করে যাচ্ছে, এবং পুরোটাই একটা 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 নেগেটিভ জায়গায় দাঁড়িয়েছে। ডিনায়াল 71 সালে আমরা ওইটা দেখেছি, গণহত্যার পরে একটা ডিনায়াল ছিল। জামাত ইসলামী তখন ব্যাখ্যা করেনি তার রাজনৈতিক অবস্থানের। শেখ হাসিনা এখন সেই পথ ধরেছেন। অ্যাপারেন্টলি আওয়ামী লীগের জামাত খুব বিরোধী জায়গা, কিন্তু ফলো করছেন তো একে অপরকে, যে ঠিক তাদের যথার্থ ব্যাখ্যা নাই জনগণের কাছে, এবং তারা অস্বীকার করছেন যেখানে কোনো গণহত্যাই হয়েছে। সব বোধহয় নিজেদেরকে মেরে ফেলেছে, এবং এইভাবেই এই যে প্রচারণা শেখ হাসিনার, এবং আমার এই কথাটা একটু কেটে তারপর একটু পরে প্রচারণা হবে। আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলার আছে। এই যে সোশ্যাল মিডিয়ায় চিলে কান নিয়ে গেল, কানের দিকে না তাকিয়ে চিলের পিছনে দৌড়াতে থাকা, এই দৌড়াতে থাকার জায়গাতে আমরা আছি, সেটা একটা বিষয়। কিন্তু আমি আবার বলবো যে আমরা যাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে দাঁড়াই, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা, কর্তৃত্ববাদী ব্যবস্থা কায়েমের স্বপ্ন না দেখি। অনেকেই মনে করে আমাদের শক্তিশালী রাষ্ট্র দরকার। বাংলাদেশে আমরা যতক্ষণ না পর্যন্ত একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক ক্ষমতার ভারসাম্য সম্পন্ন একটা রাষ্ট্র করতে পারছি, সেই রাষ্ট্র দেশকে, জনগণকে শক্তিশালী করতে পারবে না। এই শক্তিশালী রাষ্ট্রের কথাটা বলা খুব বিপজ্জনক। যদি জনগণ শক্তিশালী না হয়, দেশ শক্তিশালী না হয়, অর্থনীতি শক্তিশালী না হয়, শক্তিশালী রাষ্ট্র মানে কি? রাষ্ট্রের যে যারা ক্ষমতা নিয়ন্ত্রণ করে তাদের শক্তিশালী অবস্থা, তারা যেভাবে দেশ চালাবে আর একটা কর্তৃত্ববাদী কায়দায়, আমি যা সবচেয়ে ভালো জানি, আমি সবচেয়ে ভালো জ্ঞানী, আমি বুঝি কিভাবে সবচেয়ে ঠিক করতে হবে, এই জায়গায় এটা কিন্তু শেখ হাসিনারই নবায়ন হবে। ফলে হাসিনাগিরি আমাদের দেশ থেকে আমাদের বিদায় করতে হবে, সেই লড়াইটা করতে হবে। আমি